প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত গাছ কাটা নিয়ে উত্তেজনা, হামলা, ৩ বাংলাদেশি আহত। দেশে 4টি প্রদেশের কথা ভাবছে কমিশন। স্বাস্থ্যে রাজনৈতিক বিবেচনায় গবেষণা। দৈনিক সমকাল, সীমান্তে দুই দেশের মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড। বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম। দৈনিক যুগান্তর, জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী। ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। কালের কণ্ঠ, বই সংকটে লেখাপড়া ব্যাহত। আজ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। ডোনাল্ড ট্রাম্পের অভিষেককাল। খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় মেডিকেল বোর্ড। দৈনিক ইত্তেফাক, পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে রেহমান সোবহান। দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। দৈনিক জনকণ্ঠ, কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি, গাজাবাসীর যেন আজ স্বপ্নের দিন। মানব জমিন, মিয়ানমারে আটক 18 বাংলাদেশের ফেরার আকুতি। কামরুজ্জামানের বই থেকে খালেদা জিয়ার কাছে খবর ছিল বিএনপিকে 30-40টি আসন দেওয়া হবে। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনের রোডম্যাপ কবে। স্মৃতিচারণা, জিয়াউর রহমান ছিলেন খাঁটি দেশপ্রেমিক, মেজর আব্দুল হাফিজের প্রতিবেদন। আমার দেশ, দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে শেখ হাসিনা সরকার। মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। আলোচনা সভায় মাহমুদুর রহমান। দেশ রূপান্তর, গাছ কাটা নিয়ে উত্তেজনা, পুলিশে আসছে বড় শুদ্ধি অভিযান। খবরের কাগজ, সিন্ডিকেট মুক্ত হয়নি গণপরিবহন। ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন চায় বিএনপি। লক্কর ঝক্কর বাসের রাজত্ব। কালবেলার শিরোনাম, সরকারের মনোযোগ নেই অর্থনৈতিক সংস্কারে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ, রায় দেওয়া হচ্ছে অবৈধ টাকার আন্ডার সিটে। শরীফ, শিরোনাম শুনলেন। আজ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। কালের কণ্ঠের রিপোর্টটা যদি আপনাকে একটু পড়ে শোনাই। আজ 19 জানুয়ারি, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। তো অনেক দিন এই কথাগুলো বলা হয়নি বোধহয়, নাকি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আমাদের এখানে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করি তারা মানুষের কাছে নমস্য, তারা মানুষের কাছে শ্রদ্ধার, তারা মানুষের কাছে বিভিন্নভাবে মানুষকে উদ্দীপ্ত করে। আমাদের এখানে রাজনীতিবিদ হিসাবে যারা মানুষকে উজ্জীবিত করে, উদ্দীপ্ত করে, সেই নামগুলোর মধ্যে জিয়াউর রহমান একজন। তো আমরা বিভিন্ন সময়ে এই মানুষগুলোকে যখন বিশ্লেষণটা করি, তার তো জীবনের নানা ঘটনা প্রবাহ থাকে। এগুলো আমরা যখন বিশ্লেষণ করি, আমরা সাধারণত লক্ষ্য করি সময়টা খুব গুরুত্বপূর্ণ। কোন সময় বলি? আচ্ছা, আজকের যে মিডিয়াগুলো, যে পত্রপত্রিকাগুলো নিশ্চয়ই যেভাবে জিয়াউর রহমানকে স্মরণ করছে, হয়তো গত বছর এই জায়গাটা আমরা দেখিনি। আবার গত বছর যাকে দেখেছি, হয়তো কখনো কখনো তাকে অন্য একটা সময় দেখব, যাকে আপনি এখন দেখতে পাচ্ছেন না। জিয়াউর রহমানের জীবনটা 89তম জন্মবার্ষিকী হলেও তিনি সৈনিক জীবন, রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত কতগুলো জীবনের অধ্যায় আছে। আমরা সব বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো না, তবে আমাদের প্রত্যাশা হলো এই ধরনের যে মানুষগুলো জন্মগ্রহণ করে এবং মানুষকে উদ্দীপ্ত করে, তাদের জীবন সম্পর্কে যাতে নীতিনিষ্ঠ জায়গা থেকে আমরা তাদের সম্পর্কে জানতে পারি। আমরা ওই যে ইতিহাসের, যখন আপনি স্টিয়ারিংয়ে বসবেন
তখন আপনি আপনার মতো করে ইতিহাস লিখবেন, ইতিহাস দখল করবেন, ইতিহাসের উপরে কর্তৃত্ব আরোপ করবেন। এই জায়গাটা হওয়ার কারণে আমাদের দেশে আমরা রাজনীতিবিদদেরকে শ্রদ্ধার জায়গাটায় রাখতে পারিনি। আপনি যদি আমাদের জাস্ট প্রতিবেশী দেশটা দেখেন, সেখানে মহাত্মা গান্ধীকে নিয়ে কিন্তু মোটামুটি যারাই যে দিকের রাজনীতি করুক না কেন তাদের যে শ্রদ্ধার জায়গাটা আছে। আর আমার এখানে রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে একজনকে আমরা মহামানব বানিয়ে ফেলি, আবার একজনকে ইতিহাসের একেবারে সর্বনিম্ন স্তরে আমরা তাকে ফেলে। বিশেষ করে আপনি যেটা বললেন, এই জায়গাটা আমরা যে ছেলেমেয়েদের পড়াশোনা করাই, আমার রাষ্ট্র গঠনে মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সবকিছু মিলিয়ে যার যার যেখানে যে অবদান, সেই অবদানটা বোধহয় নির্মোহ জায়গা থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত থাকা উচিত। সেটা প্রত্যেকটা যে রিজমে আসুক ওইটা যেন না নড়চড় হয়। আমিও সেটা মনে করি এবং এই আলোচনাটা আমি শেষ করব এই জায়গাটায় যে ওই যেটি বললাম, ব্যক্তি জিয়াউর রহমান, সৈনিক জিয়াউর রহমান এবং রাজনীতিবিদ জিয়াউর রহমান, আমরা তার ব্যক্তিগত জীবনের যে সততার যে জায়গাগুলো ছিল এটা অস্বীকার করা যাবে না যে তিনি খুব সাদাসিধেভাবে সাদামাটা জীবনযাপন করতেন এবং তার ব্যক্তিগত জীবনের সততার যে জায়গাগুলো ছিল, এখন তার বিপুল কর্মী সমর্থক এখানে আছে। তারা আজকে নিশ্চয়ই তাকে জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাবেন, তার প্রতি সম্মান জানাবেন। যদি তার ব্যক্তিগত জীবনের ওই শ্রদ্ধাটাকে, সততাটাকে আপনার নিজের জীবনে যদি তার মানে কোনোভাবে রিফ্লেকশনটা নিতে পারেন তাহলে তার কাজে যথাযথ শ্রদ্ধা জানানো সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা সেই ইতিহাসের দিকেই তাকিয়ে আছি, কাউকে যেন আমরা ছোট না করি, যে কোনো পর্যায়ে হোক কোনো যেন ছোট না করি। আজকে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে অনেক রিপোর্ট আছে, একটি বিশেষ রিপোর্ট আছে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের। ওই রিপোর্টটি যাওয়ার আগে আমি এই যে বাচ্চাদের কথা বললাম সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। 1 তারিখ জানুয়ারির প্রথম দিন বাচ্চাদের হাতে, শিক্ষার্থীদের হাতে বই যাবে, এটাই একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। বিগত সরকার কতটা অন্যায় করেছে সেটা সবাই জানে, কিন্তু এই জায়গাটা বোধ করি ছাত্রছাত্রীদের হাতে বই দেওয়ার জায়গাটা বোধহয় সবারই প্রশংসার জায়গায় আছে। কেন আমরা পারলাম না এই জায়গায়, সেটা তো একটা ব্যাপার আছে। সরকার বলছে বই এখনো ছাপা হয়নি, কিন্তু প্রশ্নটা যেটা দাঁড়ায়, বই সংকটে লেখাপড়া ব্যাহত, কালের কণ্ঠের শিরোনাম, ইত্তেফাকের শিরোনাম দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে। আমি 3 দিন আগে বাংলা ট্রিবিউনে এই রিপোর্টটা দেখেছিলাম যে নীলক্ষেতের দোকানে এই বই আপনি গেলেই টাকা দিয়ে যে কোনো ক্লাসের বই নিয়ে আসতে পারবেন। এই বইগুলো তাহলে গেল কোত্থেকে? ধন্যবাদ। অনেকেই বলে যে আপনারা কেন সমালোচনা করেন, তো অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো তাদের যারা ক্ষমতা আছেন তাদের সমালোচনা প্রাপ্য। আমি একজন নাগরিক হিসাবে আমার সরকারের কাছে কতগুলো চাওয়া আছে। যে প্রেক্ষাপটে এই আলোচনাটা এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে সবথেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার ক্ষেত্রে এই যে পরিবর্তনটা, 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনের সবথেকে মূল ভূমিকাটা রেখেছে এবং শেষ প্রান্তে এসে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়, কলেজ, এবং এটি কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত। 90-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, পরিবর্তনটা হয়েছিল, সেটি ছিল মূলত শহর কেন্দ্রিক, কিন্তু এবার একেবারে গ্রাম পর্যন্ত এবং গ্রাম পর্যন্ত সেখানে শিক্ষার্থীরা এর সাথে অংশগ্রহণ করেছে। তবে আমি দেখতে পাচ্ছি যে সরকার শিক্ষার প্রতি তার যে দুর্বলতা অথবা শিক্ষাকে নিয়ে তার পরিকল্পনার জায়গাটা বলতে আমি যেটা বুঝছি যে সমন্বয়করা যা বলছেন সেটাকে শোনাই হচ্ছে শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। ছাত্রনেতারা এসে যে কথাগুলো বলছেন, যে দাবিগুলো তুলছেন, সেই দাবিগুলো মেনে নেওয়াটাই কি সরকার সম্ভবত তার ফার্স্ট প্রায়োরিটি মনে করছে। এবং আপনি যদি জিজ্ঞেস করেন আমি আপনাকে 40টা উদাহরণ দিয়ে দেখাতে পারবো। চলো রাজুতে যাই, তাহলে চলো রাজুতে। হ্যাঁ, রাজুতে যাই। আপনি 20 জন, 50 জন, 100 জন যদি দাবি করেন, সঙ্গে সঙ্গে এই যে টেক্সট বুক বোর্ড, গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটলো, একদল উগ্রপন্থী শিক্ষার্থী সেখানে গেল, গিয়ে বলল যে আপনার বইয়ে এই ছাপা হয়েছে, গ্রাফিতি, এখানে আদিবাসী এই আছে, আপনাকে মুছতে হবে, ফেলে দিতে হবে। সেটা নিয়ে আবার যাবেন, আপনি কারোর সাথে আলাপ ছাড়া তারা আবার সেটি করে ফেললো। অর্থাৎ আপনি মোটামুটি 20-50 জন লোক যদি থাকে, একসময় কিন্তু এটি নিয়ে ঠাট্টা করা হতো যে আপনি যদি 20 জন লোক জড়ো করতে পারেন তাহলে আপনি একটা রাজনৈতিক দলের মালিক হয়ে যেতে পারবেন। প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে যাবেন, মিডিয়া কাভারেজ দিবে, আপনি একটা রাজনৈতিক দলের নেতা হয়ে গেলেন। আমাদের এইখানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি 50 জন এবং শিক্ষার্থী হন, ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল থেকে এই পর্যন্ত যেটা হয়েছে,
বইয়ের যে বিষয়টা আপনি আসছেন, আমি মনে করি যে এই জায়গাটায় গাফিলতি আছে, ব্যর্থতা তো অবশ্যই আছে, এবং এটি যে খুব গুরুত্বপূর্ণ, এই কাজটা যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা উচিত, এটি তারা এখন পর্যন্ত অনুধাবন করতে পারছেন না। এবং তারা কতগুলো মন গড়া হাস্যকর বক্তব্য নিয়ে আসছেন। আওয়ামী লীগ গত 15 বছরে কি করেছে এটি তো আমরা সব দেখছি, শুধু দেশে না, দেশের বাইরে, সেই সুদূর লন্ডন পর্যন্ত। কিন্তু এই যে বইটা পৌঁছে দিতে পেরেছিল, এটি তার অনেক ব্যর্থতাকে, অনেক দুর্নীতিকে আড়াল করে ফেলে এই ঘটনার ভেতর থেকে। আমি বছরের প্রথম দিন, এই স্মৃতিগুলো আমাদের আছে, এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে। একজন শিশুর মনস্তত্ত্বে যে প্রভাবটা ফেলে, এটি আপনাকে বুঝতে হবে। আপনি 120 টাকার 200 টাকার একটা কম্বল বিতরণ করছেন ওই হেলিকপ্টারে চড়ে, আর এখানে এসে আপনি বলছেন যে অর্থ খরচ হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্র কোনো জায়গায় অর্থ ব্যয় করবে, এটি হচ্ছে বিনিয়োগ। শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় বিনিয়োগ, সেখানে এর ফিডব্যাকটা আপনি পাবেন। আচ্ছা, হসপিটালে সরকার যে ওষুধ দেয় বিনামূল্যে, এটিও তো এক ধরনের বিনিয়োগ। তো আপনি কি ওটি বন্ধ করে দেবেন? বন্ধ করে দেবেন না। আপনি চেষ্টা করবেন ওষুধ সরবরাহটা ঠিক রাখা, একই সঙ্গে যদি দুর্নীতি হয় সেটিকে কমিয়ে আনা। পাঠ্য বইয়ের ক্ষেত্রেও যদি অপচয় হয়ে থাকে, আপনি অপচয়টা কমিয়ে আনেন। আপনি এখানে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, আপনি দুর্নীতি দমন করেন। কিন্তু দুর্নীতি দমন করার নাম করে আপনি শিক্ষার্থীদের হাতে বই দিতে পারবেন না, এবং অসংলগ্ন কথাবার্তাগুলো বলবেন। একজন বলছেন জানুয়ারিতে শেষ দিকে দিব, কেউ বলছেন ফেব্রুয়ারিতে দিব, কেউ বলছেন মার্চ মাসে দিব। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ব্যর্থতার নানা যে জায়গাগুলো আছে, তার একটা বড় ব্যর্থতা। আপনি বলতে পারেন যে সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পরে আপনি যে সময়টুকু পেয়েছেন, এই সময়টুকু আপনি পারফেক্টলি ব্যবহার করেননি। আমার 45-50 কোটি বইয়ের মধ্যে এখন পর্যন্ত মাত্র 5-6 কোটি বই কেন ছাপা হবে? আপনার সময়টা আপনি বলতে পারেন যে আমি 3-4 মাস সময় পেয়েছি, তো 3-4 মাসের আপনার প্রোগ্রেসটা এত কম হওয়ার কথা না। আপনি গুরুত্ব দেননি, আপনি দায় চাপাচ্ছেন ওই যারা পুস্তক ব্যবসায়ী সমিতি, এদের উপরে। তো এখানে তো দুষ্ট লোক আছে, দুষ্ট লোক দমন করা, এটাই হচ্ছে দক্ষতা। দক্ষতা মানে তো শুধু এসে টেলিভিশনের সামনে কথা বলা না, সংবাদ সম্মেলন করে নানা রকমের আজগুবি বক্তব্য, আমি সৎ মানুষ, আমি আমার অর্থের হিসাব দিলাম, আমার বাপের এটুকু জমি আছে। শোনেন, এই কথাগুলো আওয়ামী লীগের সময় শুনেছি। অনেক ধন্যবাদ। কে কত সৎ, কে কত ভালো মানুষ, এটা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে বোঝা যায়। চাঁপাইনবাবগঞ্জ ছবি দেখে আমার কাছে প্রথমে মনে হয়েছিল যেটা বোধহয় গ্রামের পাশের গ্রাম, তা সেটাই পাশের গ্রাম, ওই পাশের গ্রাম, এই পাশের গ্রাম, ওই পাশে একটা দেশ, এই পাশে আর একটা দেশ। এই দুই দেশের মানুষের মধ্যে কি না লাগালো একটা গাছ কাটাকে কেন্দ্র করে, এবং কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। এটা একটা নিয়ম আছে, 150 গজ ওইদিকে থাকবে, 150 গজ এদিকে, মাঝখানে কাঁটাতারের বেড়া। তো এইসব কি মানা হচ্ছে আদৌ? মানছি। প্রথম জায়গাটা হচ্ছে যে গত বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন মানে হলো 5ই আগস্টের পর থেকে আমরা ভারতের সাথে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক আমরা দেখছি। আমার কাছে এখনো মনে হয় ভারতের যারা শাসক গোষ্ঠী আছে, বিজেপি এবং এই ধরনের যে দলগুলো আছে, এখন পর্যন্ত তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম, শেখ হাসিনার চলে যাওয়াটা তারা এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। এবং আওয়ামী লীগ ক্ষমতায় না থাকাটাকে সম্ভবত এখন পর্যন্ত ভারত তাদের পরাজয় মনে করছে। সীমান্ত ঘিরে এই যে হত্যাকাণ্ডগুলো, এটি সব সরকারের সময় হয়েছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন, এটি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল প্রত্যেকের সময়ে সীমান্ত হত্যাকাণ্ডগুলো হয়েছে। কিন্তু ভারতের সাথে যে ধরনের এই বিষয়গুলো নিয়ে সুরাহা করার উদ্যোগ গ্রহণ করা, এটি আমরা করতে পারিনি, এবং এই প্রশ্নটাও তুলতে পারিনি। আমার ঠিক মনে পড়ছে আজ থেকে 2 বছর আগে পশ্চিমবঙ্গের সিপিএমের সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, তিনি একটি সংবাদ সম্মেলন করে জানতে চেয়েছিলেন সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে। তিনি জিজ্ঞেস করেছিলেন যে সীমান্তে আমাদের যে হত্যাকাণ্ডগুলো হয়, বিএসএফের গুলিতে বাঙালি মারা যায়, এবং ভারত সরকারের পক্ষ থেকে বলা হয় যে গরু আনতে গিয়েছিল, বিএসএফ গুলি করেছে, মারা গেছে। তিনি জানতে চেয়েছিলেন যে ওপারের মানুষ শুধু মারা যায়, কিন্তু ওই সীমান্ত পর্যন্ত গরু কে পৌঁছে দেয়? ভারতের ভেতর থেকে যারা এই চোরাচালানির সাথে জড়িত, এবং এটি তিনি হয়তো রাজনৈতিক কারণে জিজ্ঞেস করেছিলেন, এবং তিনি অভিযুক্ত করেছিলেন যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জড়িত, এবং তিনি বলেছিলেন যে এই ঘটনায় ভারত সরকার তার দেশের মধ্যে অভিযুক্ত যারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
সীমান্তে গুলি করে হত্যা ব্যবস্থা না নিলে তাহলে তো আমার যে জায়গাটায় যে ভারত এখানে যে আচরণগুলো করছে, এই আচরণে প্রতিবেশীর সাথে যে হৃদ্রতাপূর্ণ একটা সম্পর্ক থাকা প্রয়োজন। আমাদের এখানেও একটা প্রবণতা আছে যে সব সময় তাদের সঙ্গে একটা যুদ্ধ ভাব নিয়ে আমি রাজনীতি করতে চাই। আমি মনে করি যে এই জায়গাটায় ভারত সরকার তার দায়িত্বশীল আচরণ করবে, আন্তর্জাতিক আইন মেনে চলবে, এবং আমাদের এখানে যে সরকারটি আছে তারাও এই বিষয়গুলোকে কমিয়ে আনার জন্য, উত্তেজনা কমিয়ে আনার জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ করবে। এমন কোনো উদ্যোগ না গ্রহণ করে যার ভেতর থেকে উত্তেজনাটা একটু বাড়ে। যুদ্ধের কথা বললেন, যুদ্ধ থেমে যাচ্ছে গাজায় আজকে, এটি খুবই সুখকর একটা দিক। একই সাথে এটা প্রায় 50,000 মানুষকে আপনি পাখির মতন, এবং যুদ্ধবিরতির সিদ্ধান্ত হওয়ার পরেও আপনি 97 জন মানুষকে মেরে ফেললেন, তাদের মধ্যে শিশু, রিলিফের জন্য মানুষ দাঁড়িয়ে আছে। আমি মনে করি যে যুদ্ধবিরতির ভেতর থেকেই দায়িত্বটা শেষ হয়ে যাবে না। এই যুদ্ধ সাথে যারা যুক্ত, যারা নিরীহ মানুষকে হত্যা করেছে, নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেছে, তাদেরকে আইনের মুখোমুখি করা, তাদেরকে মানবতা বিরোধী হিসাবে আইনের মুখোমুখি করা, এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই যে আমেরিকার মদতপুষ্ট এই যে জায়নবাদ, তাকে পরাস্ত করা, একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদান ছাড়া আপনি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটি শেষে বললেন, এই যে গাজায় যুদ্ধ বিরতি হচ্ছে আজকে থেকে, তার আগেও ইসরায়েল হামলা চালিয়েছে, এই আলোচনাটি হলো। এটা যেন কথার কথা না হয়ে বাস্তবে যেন আমরা দেখতে পারি যুদ্ধের বিরতি হলো। যুদ্ধ কখনো শান্তি আনে না, পৃথিবীতে কখনোই আনে না। শান্তি চাইবার জন্য হাতে হাত মিলিয়ে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা পৃথিবী গড়ে তোলবার চেষ্টা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।